ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের বিজনেস স্টাডিজ লেকচার 9, যেখানে হচ্ছে আগের দিন আমরা হচ্ছে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশনের মধ্যে অংশীদারি কারবারের ভাগগুলো আমরা আলোচনা করছিলাম। তো সেখানে আমরা হচ্ছে টাইপস অফ পার্টনার সেটা জেনে গেছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে অংশীদারি পার্টনার মানে কারবারে নাবালক অংশীদারের কি অবস্থান, আর যদি কেউ হচ্ছে মাইনর হচ্ছে থাকে কোনো পার্টনার হিসেবে, তো তার হচ্ছে কি কি দায় দায়িত্ব আছে বা কি অধিকার আছে, সেইটা নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব। তাহলে অংশীদারি কারবারে হচ্ছে নাবালকের অবস্থান বা তার কি দায় দায়িত্ব। আচ্ছা, প্রথম আমরা শুরু করছি হচ্ছে সাধারণ অংশীদারি কারবার। আমরা আগেরবারে সাধারণ অংশীদারি কারবার জেনে গেছিলাম, যেটা কি ছিল, যেটা হচ্ছে আমাদের নর্মাল পার্টনারশিপ বিজনেস, সেটাই যেখানে হচ্ছে অংশীদাররা থাকবে তো সবার দায় দায়িত্ব আছে। ঠিক আছে, নর্মাল যেটা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 দ্বারা যে অংশীদারি কারবার গঠন হয়, সেটাই হচ্ছে আমাদের সাধারণ অংশীদারি কারবার, অর্ডিনারি পার্টনারশিপ বিজনেস। এবার বলা হচ্ছে যে এই অর্ডিনারি পার্টনারশিপ বিজনেস বা সাধারণ অংশীদারি কারবারে যদি কেউ হচ্ছে মাইনর থাকে বা নাবালক থাকে, তার হচ্ছে অবস্থান কি, মানে সে হচ্ছে কি অধিকার নিতে পারে, কি অধিকার নিতে পারে না। তাহলে পয়েন্টটা কি, সাধারণ অংশীদারি কারবারে নাবালক অংশীদারের অবস্থান। মাইনরের কথা আমরা বলছি। তো মাইনর অ্যাজ আ পার্টনার কি কি বেনিফিট নিতে পারে। এবার যেহেতু মাইনর, তাহলে কি অসুবিধা, অসুবিধা হচ্ছে যে মাইনর হচ্ছে আমাদের অংশীদারি চুক্তিতে আবদ্ধ হতে পারে না। কি বললাম, অংশীদারি চুক্তির কথা যেটা বলেছিলাম সব পার্টনারদের মধ্যে তৈরি হয় এবং রেজিস্টার হয়। তো সেই অংশীদারি চুক্তিতে নাবালক কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। কিন্তু তা সত্ত্বেও চুক্তি না থাকলেও হচ্ছে কিছু কিছু সুবিধা কি করে নাবালক গ্রহণ করতে পারে অংশীদারের মতোই। কি কি সুবিধা গ্রহণ করতে পারে, প্রথম হচ্ছে যে যেহেতু আমরা বলছি যে অংশীদারের সুবিধা ভোগ করবে, তাহলে সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে কারবারের মুনাফার অংশ নিতে পারবে। তাহলে সুবিধা ভোগের অধিকারের জন্য কারবারের মুনাফার অংশ নিতে পারবে। মুনাফা বা লাভ আমরা যেটাই বলি, মুনাফার অংশ নাবালক নিতে পারবে। যেহেতু নাবালক এবং চুক্তিতে আবদ্ধ নয়, তাই অংশীদারি কারবারের যদি দায় অনেক হয়, মানে অসীম দায় হয়, সেই দায় হলেও হচ্ছে নাবালক অংশীদারের দায় অসীম হবে না। নাবালক অংশীদারের দায় সবসময় কি হবে, সীমিত থাকবে। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, নাবালক অংশীদারের দায় হচ্ছে সীমিত। যেরকম আনলিমিটেড লায়াবিলিটি সব পার্টনারদের থাকে নর্মাল পার্টনারশিপের ক্ষেত্রে, সেটা নাবালকের থাকবে না। আর কি, যে এরকম হচ্ছে সব অংশীদার হচ্ছে ব্যবসার হচ্ছে কি হিসেব নিকেশ আছে সেগুলো দেখার অধিকার আছে, সেরকম নাবালক অংশীদারেরও অধিকার আছে কি করার, সব হিসেবপত্র দেখার। তাহলে হিসাবপত্র দেখার অধিকার থাকে। আর কি, আর হচ্ছে যদি অংশীদারি কারবার, ঠিক আছে, তো অংশীদারি কারবারে এবার যদি কোনো লস হয়, সেই লসের অংশ কিন্তু হচ্ছে এই নাবালক বহন করবে না। বা যদি কারবার দেউলিয়া ঘোষণা হয়, তাহলে নাবালক হচ্ছে কখনো হচ্ছে কি হবে না, দেউলিয়া ঘোষণা হবে না। তাহলে নাবালক অংশীদার
দেউলিয়া ঘোষিত হবে না। এবার যদি হচ্ছে নাবালক সাবালকত্ব পাওয়া অবধি, ঠিক আছে, যতদিন না নাবালক হচ্ছে সাবালক হচ্ছে ততদিন হচ্ছে কি হলো না, চুক্তি তৈরি হলো না, অংশীদার হিসেবে হচ্ছে গ্রহণ কি হলো না, পার্টনারশিপ ফার্মে হলো না, নিযুক্ত হলো না। কিন্তু যেই মুহূর্তে এই নাবালক ব্যক্তি সাবালক হবে, সে কি করতে পারে, অংশীদার হিসেবে যোগদান করতে পারে। ঠিক আছে, তাহলে নাবালক সাবালকত্ব পাওয়ার পর, মানে অ্যাডাল্ট হওয়ার পর, অংশীদার হিসেবে যোগদান করতে পারে। আর কি পারে, যতক্ষণ না নাবালক সাবালক হচ্ছে ততক্ষণ অবধি যদি নাবালকের হচ্ছে কোনো গার্জেন থাকে, কোনো অভিভাবক থাকে, সে হচ্ছে কিন্তু অংশীদারি চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে এবং হচ্ছে কি করতে পারে, মূলধনও দিতে পারে। অংশীদারি কারবারে আমরা জানি অংশীদাররা কি করে, নিজেরা হচ্ছে মূলধন একটা অংশ নিয়ে আসে, ক্যাপিটালের একটা অংশ, তবে পার্টনারশিপ ফার্মে জয়েন করে। তো সেই জন্য বলা হচ্ছে যে যতক্ষণ অবধি নাবালক সাবালক না হচ্ছে ততক্ষণ অবধি তার হচ্ছে অংশীদার হওয়ার অধিকার নেই। এবার যখন সে সাবালক হলো, অংশীদার হলো, যতদিন না অবধি হচ্ছে সে অ্যাডাল্ট হচ্ছে ততদিন কি হতে পারে, নাবালকের অভিভাবক, নাবালকের অভিভাবক অংশীদারি চুক্তিতে অংশগ্রহণ করতে পারে। আর কি করতে পারে, মূলধনও দিতে পারে। ঠিক আছে, আর কি, যেহেতু নাবালক অংশীদার, তাহলে হচ্ছে নাবালক অংশীদার যদি কোনো সময় পার্টনারশিপ ফার্ম থেকে ডিট্যাচ হয়, তার থেকে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়, তার বিরুদ্ধে কোনো রকম মামলা দায়ের করা যাবে না। চুক্তিও থাকছে না, তাহলে কি হচ্ছে, নাবালকের বিরুদ্ধে কোনো রকম মামলা দায়ের করা যাবে না। ঠিক আছে, এই আছে মোটামুটি, যেখানে বলা হলো কি, যে আমরা বলছি যে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, যেটা আমাদের পার্টনারশিপ অ্যাক্ট, সেই অনুযায়ী হচ্ছে নাবালক পার্টনারশিপ ফার্মে পার্টনার হিসেবে জয়েন করতে পারবে না। ঠিক আছে, কিন্তু হচ্ছে এই আইনেরই 30 ধারায় বলা হচ্ছে কি, যে নাবালক অংশীদার হিসেবে যোগদান না করলেও এই সুবিধাগুলো, কিছু কিছু সুবিধা আছে যেগুলো নাবালক গ্রহণ করতে পারে। বোঝা গেছে এইটুকু পয়েন্ট? আচ্ছা, এবার তো গেল, এটা হচ্ছে আমাদের নাবালকের দায় দায়িত্ব। এবার হচ্ছে যেটা সাধারণ অংশীদারি কারবার, সেই অংশীদারি কারবারে যারা হচ্ছে অংশীদার হিসেবে আছে, তাদের হচ্ছে কি দায়িত্ব, অধিকার বা কর্তব্য আছে। যেরকম যে কোনো নর্মাল পার্টনারশিপ ফার্মের মতো, আমি বলেছি সাধারণ অংশীদারি কারবারটা কি, যেটা আমরা নর্মাল পার্টনারশিপ ফার্ম হিসেবে বুঝি, কোনো একটা ফার্ম, সেটাই হচ্ছে আমাদের সাধারণ অংশীদারি কারবার বা অর্ডিনারি পার্টনারশিপ বিজনেস। তাহলে অর্ডিনারি পার্টনারশিপ বিজনেসের বৈশিষ্ট্য বা তার দায় দায়িত্ব কর্তব্য কি হবে, নর্মাল পার্টনারশিপে আমরা যেটুকু জানি সেটাই। তাহলে সাধারণ অংশীদারি কারবারে অংশীদারদের অধিকার আর কর্তব্য কি হতে পারে বলো? কি হতে পারে সাধারণ অংশীদারি কারবারে পার্টনারদের অধিকার কি হতে পারে? একটা নর্মাল পার্টনারশিপের যা বৈশিষ্ট্য, যা দায় দায়িত্ব, সেটাই হতে পারে।
বলো। হুম 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 একদমই। নর্মাল যা ফাংশনস কোনো একজন পার্টনারের থাকে, যা দায়িত্ব কর্তব্য থাকে, সেটাই হচ্ছে নর্মাল পার্টনারশিপ ফার্মের প্রত্যেক অংশীদার পাবে। এটা অর্ডিনারি পার্টনারশিপ ফার্মের কথা আমরা আলোচনা করছি। তাহলে সবার প্রথম আমরা কি বলতে পারি, যে কারবারে অংশগ্রহণ করতে পারবে। কারবারের যাবতীয় কাজ, ঠিক আছে, সেটা সম্পত্তি রিলেটেড হোক, টাকা কড়ি রিলেটেড হোক, কোনো লেনদেন হোক, সব কিছুতে হচ্ছে কি করতে পারবে, পার্টনার অংশগ্রহণ করতে পারবে। তাহলে কারবারের সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবে। আর কি করবে, যেহেতু অংশীদার তার মানে মুনাফার অংশ নিতে পারবে। কারবারের মুনাফার অংশ গ্রহণ করবে। মুনাফা যখন নিচ্ছে, তাহলে নিশ্চয়ই যে দায়, সেই দায়টাও গ্রহণ করবে। অর্থাৎ যেটা আমাদের পার্টনারশিপ ফার্মের অসীম দায়, তাহলে সেই অসীম দায়ও বহন করতে হবে। আর কি, যে ক্যাপিটাল বা মূলধন ইনভেস্ট করেছিল, সেই মূলধনের উপর সুদ নিতে পারে। মূলধনের উপর সুদ কখন নিতে পারে, যদি চুক্তিতে উল্লেখ থাকে। মূলধনের উপর সুদ গ্রহণ করতে পারবে যদি কি হয়, যদি চুক্তিতে উল্লেখ থাকে, পার্টনারশিপ ডিড বা চুক্তিতে যদি উল্লেখ থাকে। ঠিক আছে, না হলে কিন্তু নিতে পারবে না। আর কি করতে পারবে, যদি কোনো কারণে পার্টনার হচ্ছে কোনো ঋণ দেয়, ঠিক আছে, পার্টনার বিজনেসে যদি কোনো ঋণ দেয়, তাহলে সেই ঋণের ওপর সুদ নিতে পারবে। এটা কিন্তু চুক্তিতে উল্লেখ না থাকলেও নিতে পারবে। ঋণের ওপর 6% হারে সুদ নিতে পারবে। না, 6% হারেই হচ্ছে, যদি চুক্তিতে উল্লেখ কোনো পার্সেন্টেজ থাকে তাহলে সেই হারে হবে। আর যদি চুক্তিতে উল্লেখ নাও থাকে, তাহলেও 6% হারে নিতে পারবে। ঠিক আছে, চুক্তিতে হয় যেটা বলা থাকবে সেটা। আর যদি চুক্তি না থাকে, তাহলে ঋণের ওপর 6% হারেই নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। আর ক্যাপিটালের ওপর তখনই নিতে পারবে যদি সেটা চুক্তিতে থাকে। চুক্তি ছাড়া এমনি নর্মালি ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট নিতে পারবে না। ক্লিয়ার হয়েছে পয়েন্ট দুটো? আর কি, এবার হচ্ছে হিসাবপত্র পরীক্ষা নিরীক্ষা বা দেখার অধিকার আছে। হিসাবপত্র পরীক্ষা ও দেখার অধিকার আছে। আর কি করতে পারে, যদি হচ্ছে ধরো কারবার বন্ধ হয়ে যাবে, তাহলে বন্ধ হয়ে যাওয়ার পরে যা যা হচ্ছে বিলোপ সাধনের পদ্ধতি আছে, বা হচ্ছে মানে এর পরে যদি কোনো মীমাংসা করার প্রয়োজন হয়, ঠিক আছে, নিজেদের মধ্যে, তাহলে সেটা করতে পারবে। তাহলে বিলোপ সাধন ও বিলোপ সাধনের পর মীমাংসা, বিলোপ সাধনের পর মানে বন্ধ হয়ে যাওয়ার পর, বিলোপ সাধনের পর মীমাংসা করতে পারে নিজেদের মধ্যে। নতুন যদি কোনো অংশীদার নিতে চায়, বা যদি পুরনো অংশীদারদের কাউকে বহিষ্কার করতে চায় বা কাউকে বদলাতে চায়, তাহলে সেই সম্বন্ধে হচ্ছে অংশীদাররা সম্মতি দিতে পারে, এবং সবার সম্মতিতেই তবে সেই কাজটা করা যাবে। তাহলে সাধারণ পার্টনারশিপ ফার্মে কি বলা হচ্ছে, যদি হচ্ছে কোনো অংশীদারের গ্রহণ বা অপসারণ হয়, ঠিক আছে, অংশীদার গ্রহণ বা অপসারণ, অপসারণে মতামত দিতে পারে।
আছে। আর যদি হচ্ছে চাই যে আমি নিজে রিটায়ার করব, রিটায়ারমেন্টের যদি দরকার হয়, তাহলে সে নিজে অবসর গ্রহণ করতে পারে। অংশীদাররা নোটিশের ভিত্তিতে অবসর নিতে পারে। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি হলো কি, যে আমাদের সাধারণ অংশীদারি কারবারে যে অংশীদাররা থাকবে তারা কি কি কাজ করতে পারে, তাদের কি কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে, যেটা তারা হচ্ছে নিজেরা ডিসিশন নিয়ে কাজ করতে পারে। এইটুকু পয়েন্ট ক্লিয়ার হচ্ছে সবার কাছে? এটা ছিল এখনো অবধি আমাদের হচ্ছে নর্মাল বা অর্ডিনারি পার্টনারশিপ বিজনেসের কথা। নেক্সট আমরা যাবো আর একটা কনসেপ্টে, সেটা হচ্ছে পরিমিত দায়যুক্ত, মানে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বিজনেস। সব থেকে পুরনো এবং যেটা আমাদের প্রচলিত মডেল, সেটা হচ্ছে এই অর্ডিনারি পার্টনারশিপ বিজনেস, যেখানে আমরা এই পয়েন্টগুলো আলোচনা করলাম। নর্মাল একটা পার্টনারশিপের যা যা হচ্ছে কনসেপ্ট আমরা জানি, সেটাই নর্মাল পার্টনারশিপ বিজনেসের। এবার আমরা আসছি হচ্ছে একটা নতুন কনসেপ্টে, সেটা হচ্ছে পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বিজনেস। পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার। পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার, যেটাকে আমরা বলছি কি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। লিমিটেড কথাতেই আমরা বলে দিলাম লাইবিলিটিটা কি লিমিটেড। তার মানে যেটা আমরা অসীম দায়ের কথা বলছিলাম নর্মাল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু এই লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ ফার্ম বা যদি কেউ এলএলপি তে রেজিস্ট্রেশন করে, তাহলে হচ্ছে কিন্তু কি হবে না, এই লাইবিলিটি বা দায়টা হচ্ছে পার্টনারদের অসীম বা আনলিমিটেড লাইবিলিটি হবে না, কি হয়ে যাবে, দায়টা লিমিটেড। আগের দিনে এটা আলোচনা করেছি। তো নর্মাল পার্টনারশিপ ফার্ম যেখানে আমাদের পুরনো থেকে চলছিল, তো সবার প্রথম হচ্ছে আমাদের এই এলএলপির কনসেপ্ট বা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপের কনসেপ্ট কোথায় দেখা গেল, ইংল্যান্ডে দেখা গেল 1907-এ। এবার যদি আমরা ভারতের কথা আলোচনা করি, তাহলে ভারতে এই এলএলপির অ্যাক্ট হচ্ছে পাস হয় 2008, 12ই ডিসেম্বর 2008, 12 ডিসেম্বর 2008। এই ডেটের থেকে হচ্ছে ভারতে এটা প্রচলিত হলো, মানে চালু হয় আইনটা হচ্ছে 31 মার্চ 2009, এবং আইনটা পাশ হয় ভারতে 12 ডিসেম্বর 2008। 12 ডিসেম্বর 2008-এ আইনটা কি হলো, পাশ হলো, এবং চালু হলো কবে, চালু হলো 31 মার্চ 2009। ঠিক আছে, এই ডেটে আইনটা পাশ হলো এবং এই ডেটে হচ্ছে কি হলো, চালু হলো সর্বত্র এই কনসেপ্টটা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপে। এবার এই লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, তার মধ্যে কি হয়, একটা অংশ আমাদের অর্ডিনারি পার্টনারশিপ ফার্মের মতো চলতে পারে, একটা অংশ আমাদের লিমিটেড লাইবিলিটির মধ্যে চলতে পারে। মানে দু রকমের হচ্ছে আমরা মিক্সড দেখতে পারি, কিসের, লিমিটেড লাইবিলিটি এবং আনলিমিটেড লাইবিলিটি, দুটো হচ্ছে আমরা একসাথে এখানে দেখতেও পারি। আর নর্মালি হচ্ছে যদি আমরা লিমিটেড লাইবিলিটির কথা বলি, যেটা দেখা যায় সেটা হচ্ছে যে দায়টা আমাদের সীমাবদ্ধ হবে। এবার এই ধরনের পার্টনারশিপ বিজনেসের হচ্ছে আমাদের কি ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য, যে কিভাবে এটা গঠন হয়। এটার ক্ষেত্রেও হচ্ছে আমাদের নর্মাল পার্টনারশিপের মতো হচ্ছে এরকম নয় যে আমি রেজিস্ট্রেশন হচ্ছে বা ডিটের রেজিস্ট্রেশন করতে পারি নাও করতে পারি, এরকম নয়। যখন লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ হয়ে যাচ্ছে তখন তার হচ্ছে নিবন্ধন বাধ্যতামূলক। ঠিক আছে, পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক। আর কি হতে পারে, সদস্য সংখ্যা সর্বোচ্চ 20 জন অব্দি সীমাবদ্ধ। সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন পর্যন্ত সীমাবদ্ধ। আর কি,
এবার নতুন অংশীদার গ্রহণের ক্ষেত্রে একই রকম ব্যাপার, যে যদি আমার পুরনো যারা অংশীদাররা ছিল তাদের হচ্ছে সহমতে নিতে হবে, তাদেরকে জানিয়ে এবং তাদের অনুমতিতেই হচ্ছে নতুন অংশীদার গ্রহণ করা যাবে। তাহলে এই ক্ষেত্রেও কি আছে, নতুন অংশীদার গ্রহণ করা যাবে সকল অংশীদারের সহমতে। আর কি, কারবার পরিচালনায় কে অংশগ্রহণ করতে পারবে, যত অংশীদার আছে সবাই। তাহলে সকল অংশীদার হচ্ছে কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এটার ক্ষেত্রে, আচ্ছা নর্মাল পার্টনারশিপের ক্ষেত্রে এটা একটু আমাদের ভুল হলো, যে পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারের ক্ষেত্রে কি আছে, যে যতজন অংশীদার আছে সবাই হচ্ছে অংশীদারি কারবারে পরিচালনায় দায় দায়িত্ব গ্রহণ করবে না, তাদের মধ্যে থেকে কোনো একজন গ্রহণ করবে এবং তার অংশগ্রহণ করাকালীন যাবতীয় যা দায়ী হবে সেটা হচ্ছে সেই অংশীদারেরই থাকবে। ঠিক আছে, পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদারের, যেহেতু আমরা দায়টা কি বলছি আনলিমিটেড নয়, সেই জন্য পরিচালনার দায়িত্বও হচ্ছে সবার নেই। এটার ক্ষেত্রে পরিচালনার কাজে সকল অংশীদার গ্রহণ করতে পারে না। পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারে পরিচালনার ক্ষেত্রে সকল অংশীদার অংশগ্রহণ করতে পারে না। কিন্তু যে পরিচালনায় অংশগ্রহণ করবে, একজন পার্টনার যে পরিচালনায় অংশগ্রহণ করবে তার সময়কাল, সে যতদিন সেটা পরিচালনা করছে সেই সময় যদি কোনো দায় তৈরি হয় সেটা সেই অংশীদারকেই গ্রহণ করতে হবে। কিন্তু যে পরিচালনায় অংশগ্রহণ করবে সেই সময়ের যে দায়, সেই সময়ে যে দায় তৈরি হবে তা ওই অংশীদারকেই বহন করতে হবে। আর কি, এই ধরনের কারবার সহজে হচ্ছে কি করা যায় না, বিলোপ সাধন হয় না। কিসের জন্য, যে আমরা জানতাম যে আগে নর্মাল পার্টনারশিপ ফার্মে যদি দেখা যায় যে পার্টনারদের মধ্যে কেউ দেউলিয়া হয়ে গেছে, কারো মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তাহলে আমরা কারবারটা চাইলেই বন্ধ করতে পারতাম। কিন্তু লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের ক্ষেত্রে কোনো একজন অংশীদার যদি হচ্ছে এরকম দেখা যায় যে বিকৃত মস্তিষ্ক হয়েছে বা দেউলিয়া হয়ে গেছে, তাহলেও এই কারবার বিলোপ সাধন করা যায় না। ঠিক আছে, যদি কোনো অংশীদার দেউলিয়া বা মস্তিষ্ক বিকৃতি দেখা দিলেও কারবার বন্ধ হয় না। ঠিক আছে, আর হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অসুবিধা কি, যে পার্টনাররা যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে থাকে বা যদি কোনো অ্যাডভান্স টাকা হচ্ছে পার্টনারশিপ ফার্মকে দিয়ে থাকে, সেটা চাইলেই কি করতে পারে না, উইথড্র করতে পারে না। যদি হচ্ছে কোনো অংশীদারি কারবার, এই পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারের ক্ষেত্রে যদি কোনো অংশীদার তার মূলধন বা অগ্রিমের টাকা
তুলতে পারে না, উইথড্র করতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপে নর্মাল পার্টনারশিপের তুলনায় কিছু কিছু বেশি অব্লিগেশন আমাদের দেখা গেল। যেমন সদস্য সংখ্যা 20 জনই পর্যন্ত সীমাবদ্ধ, নিবন্ধনটা বাধ্যতামূলক, নতুন অংশীদার গ্রহণের সময় সেটা ঠিক আছে, ওটা সবার সহমতে নিতে হবে। পরিচালনার কাজে সবাই অংশগ্রহণ করতে পারবে না, যে অংশগ্রহণ করবে সেই সময়ের দায় তাকেই নিতে হবে, চাইলেই হচ্ছে মূলধন বা তার অগ্রিমের টাকা তুলে নিতে পারবে না ব্যবসা থেকে। আর যদি কেউ পার্টিকুলার একজন হচ্ছে অংশীদার দেউলিয়া হয় বা মস্তিষ্ক বিকৃতি দেখা যায়, তাহলেও কারবার বিলোপ সাধন হবে না। বোঝা গেছে বৈশিষ্ট্যগুলো? তাহলে আমাদের এই কারবারের, হ্যাঁ, তাহলে আমাদের কি সুবিধা হলো? সুবিধা হলো এটাই যে আমাদের দায়টা কি হলো, সীমাবদ্ধ। পরিচালনার ক্ষেত্রেও আমরা দেখলাম যে যেহেতু হচ্ছে পরিচালনায় হচ্ছে সবাই অংশগ্রহণ করে না, যে দক্ষ শুধুমাত্র সে 1-2 জন করতে পারে। আর কি আছে যে এই স্থায়িত্বটা অনেকদিন হবে, কেন? কারণ হচ্ছে যদি কেউ একজনের জন্য হচ্ছে কারবার বন্ধ হয়ে যাবে না, একজন যদি দেউলিয়া হয় বা মস্তিষ্ক বিকৃত হয় তাহলেও কারবার বন্ধ হচ্ছে না, কারবার তাহলে কি হবে, দীর্ঘস্থায়ীভাবে চলতে পারে, পার্টিকুলার একজন পার্টনারের ওপর এটা ডিপেন্ড করে চলে না। এগুলো তাহলে আমার সুবিধা আছে এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। আর অসুবিধা কি আছে? অসুবিধা আছে হচ্ছে যে যদি হচ্ছে এখানে আমার নিবন্ধনটা বাধ্যতামূলক, সেক্ষেত্রে কি আছে, সবাই সবটা জানে, অর্থাৎ গোপনীয়তা থাকবে না। আর যদি হচ্ছে খুব বড় হচ্ছে ফার্ম তৈরি করতে হয়, সেটা করা যাবে না, কারণ হচ্ছে এখানে আমরা বলে দিচ্ছি হচ্ছে পার্টনার কতজন, 20 জনই সর্বোচ্চ হতে পারবে, তার বেশি হতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি আছে, যদি আমি খুব বেশি এক্সপ্যান্ড করতে চাই তাহলে সেইগুলো করা সম্ভব হবে না। ঠিক আছে, এটা ছিল আমাদের পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ফার্ম। তো বাকিগুলো আমরা যেগুলো পড়েছি সেগুলো ডেফিনেশন গুলো পড়লেই হবে। যেরকম আমাদের হচ্ছে বাকি অংশীদারগুলোর নাম আমরা জেনেছিলাম, রূপক অংশীদার, উপ অংশীদার, তো এগুলোর আমরা ডেফিনেশন গুলো জানলেই হবে। আর মেনলি মেজর দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট ছিল, অর্ডিনারি পার্টনারশিপ ফার্ম, তার ফিচার্স আর সুবিধা অসুবিধা দায়িত্ব, আর আমাদের লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ফার্ম যেটা ছিল তার কি বৈশিষ্ট্য আছে, সুবিধা অসুবিধা কি আছে, সেই দুটো। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব পার্টনারশিপ বিজনেসের পরে, কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। এখনো অবধি আমরা সোল প্রপাইটারশিপ, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আর পার্টনারশিপ ফার্ম, 3 ধরনের বিজনেস অর্গানাইজেশনের কথা আলোচনা করেছি। ফোর্থে এবার আমরা যাচ্ছি হচ্ছে সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি এটা কি? যখনই আমরা সমবায়ের কথা বলছি, মানে কোঅপারেটিভের কথা বলছি, তাহলে আমরা এখানে কথাটা কি আসছে, কোঅপারেশন। তার মানে সবাই এখানে মিলিতভাবে কোনো একটা কাজ করার কথা বলা হচ্ছে। এবং এই কোঅপারেশনের মধ্যে যেটা আমাদের মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানে এই কোঅপারেশনের ভিত্তিতে যে ফার্মটা গড়ে উঠছে সেটার হচ্ছে মূল লক্ষ্য প্রফিট আর্নিং নয়, প্রফিট আর্নিং হচ্ছে মেন মোটিভ নয়, প্রফিট আর্নিং নট মেন মোটিভ। এবার কিছু কাজ করার জন্য যদি কিছু প্রফিট আর্ন হলো সেটা আলাদা বিষয়, কিন্তু হচ্ছে সমবায় সমিতি হচ্ছে যা কাজ করে সেটা জনকল্যাণমূলক, সেটা কখনো হচ্ছে প্রফিট আর্নিং বেসিসে নয়। বুঝে গেছে? তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে কিছু সেম ক্যাটাগরির মানুষ, সেম ক্যাটাগরি ইন দ্য সেন্স কি, যাদের হচ্ছে চিন্তা ভাবনা বা যাদের নীতি একই রকম, এই রকম কিছু মানুষ হচ্ছে একসাথে যখন যুক্ত হয়ে যখন একটা সোসাইটি গঠন করছে, এবং সেই সোসাইটির লক্ষ্য কি থাকছে, বিভিন্ন রকম জনকল্যাণমূলক কাজ করা, প্রফিট আর্নিং নয়। এবার বিভিন্ন রকম জনকল্যাণমূলক কাজের মধ্যে কি হতে পারে, ধরো হচ্ছে কাউকে ছোট ছোট লোন দেওয়া, যারা হচ্ছে কম ইন্টারেস্ট, একদম হচ্ছে লো ইন্টারেস্টে কিছু কিছু হচ্ছে লোন দেওয়া, সেটা বাড়ি তৈরির জন্য হতে পারে, অন্য কোনো পারপাসে হতে পারে। তো এরকম বিভিন্ন লোন দেওয়া, যদি হচ্ছে ছোট ছোট কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লোন দেওয়া,
ব্যাংক যে লোন দেয় তার তুলনায় কম রেট অফ ইন্টারেস্টে দেওয়া। ঠিক আছে, তো কি হলো, জনকল্যাণমূলক কিছু কাজের জন্য, পার্টিকুলার কাজের জন্য যখন হচ্ছে কোনো সমিতি গঠন হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, সমবায় সমিতি। এবার এই সমবায় সমিতির মধ্যে আমাদের যারা মেম্বাররা থাকবে তারাই কিছু কিছু করে টাকা দিয়ে এখানে ক্যাপিটাল ফর্মেশন হবে, এবং সেই ক্যাপিটালটা কোথায় ইউটিলাইজ হবে, যে যে পারপাসে হচ্ছে এই কোঅপারেটিভ সোসাইটি কাজ করতে চাইছে সেই সব পারপাসে হচ্ছে কিন্তু জিনিসগুলো কি করা হবে, মানে জিনিস নয় সরি, সেই সব পারপাসে হচ্ছে এই টাকাটা ইউটিলাইজ করা হবে। মেনলি বেসিক্যালি কি আছে, যারা হচ্ছে সমাজের একদম পিছিয়ে পড়া মানুষ, বা যেগুলো বলতে পারি যে যাদের হাতে মূল মানে ক্যাপিটাল বা টাকার অভাব, যে কোনো কিছু একটা কাজ করার জন্য, যেরকম কোনো একটা ব্যবসা শুরু করবে, টাকা নেই, কিন্তু ব্যাংক থেকেও লোন নিতে পারছে না ফর হাই রেট অফ ইন্টারেস্ট বা পেপার ডকুমেন্টেশনের ঝামেলায়, তো কোথা থেকে নেবে লোনটা, কোঅপারেটিভ সোসাইটির থেকে। বোঝা গেল? তাহলে কোঅপারেটিভ সোসাইটি কি, যেখানে হচ্ছে কি করা হচ্ছে, যে একই ধরনের বা একই গোত্রীয় লোকজন যাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা, নীতি একই রকম, তারা কি করছে, একসাথে যুক্ত হচ্ছে, কিছু কিছু পরিমাণ তাদের যা সঞ্চয় আছে সেখান থেকে কিছু কিছু পরিমাণ কন্ট্রিবিউশন করছে, করে একটা সোসাইটি তৈরি করছে। বোঝা গেছে? তাহলে কিসের জন্য, শুধুমাত্র হচ্ছে জনকল্যাণমূলক উদ্দেশ্যে যে ফার্ম গঠন হচ্ছে বা যে প্রতিষ্ঠান গঠন হচ্ছে, সেটাকে আমরা বলছি সমবায় সমিতি। বোঝা গেছে সমবায় সমিতির কনসেপ্টটা সবার? এবার যদি আমরা সমবায় সমিতির বৈশিষ্ট্য বা ফিচার্স এর কথা আলোচনা করি, তাহলে আমরা কি বলতে পারি, এবার এই ধরনের কারবার বা এই হচ্ছে ফার্ম গঠন করতে গেলেও হচ্ছে আমাদের সব থেকে কম হচ্ছে আমার কমপক্ষে 10 জন থাকতে হবে। ঠিক আছে, তাহলে মালিকানাতে কমপক্ষে 10 জন থাকতে হবে, তবেই হচ্ছে কি হবে, এই কোঅপারেটিভ সোসাইটিটা গঠন হবে। কিন্তু সর্বাধিক মানে সর্বোচ্চ কত হতে পারে সেরকম কোনো হচ্ছে নির্দেশিকা নেই, কিন্তু কমপক্ষে 10 জন থাকতে হবে। ঠিক আছে, এবার এই যে 10 জন থাকলো, এই 10 জনের যে বোর্ড গঠন হবে তার মধ্যে বিভিন্ন পোস্ট থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের চেয়ারম্যান, সেক্রেটারি, ঠিক আছে, তারপর তার ক্যাশিয়ার, এরকম বিভিন্ন পোস্ট আমাদের থাকতে পারে। এই সবাইকে নিয়ে যে বোর্ডটা গঠন হবে সেটার নাম্বার হতে হবে মিনিমাম হচ্ছে আমাদের 10 জন হতে হবে। ঠিক আছে, এবং এখানে যেটা হচ্ছে অথরাইজ সিগনেটারি থাকবে, মালিক যেহেতু একজন নয় অনেকে, তাহলে এখানে যে অথরাইজ সিগনেটারি থাকবে সে কে থাকবে, স্বাক্ষর করার অধিকার কোনো চেয়ারম্যান বা সেক্রেটারি, যে হচ্ছে চেয়ারম্যান বা সেক্রেটারি হিসেবে নিযুক্ত হবে সেই হচ্ছে এখানের অথরাইজ সিগনেটারি, মানে তার যদি তার নির্দেশে কাজ হবে, ফাইনাল ডিসিশন তার থাকবে, চেয়ারম্যান বা সেক্রেটারি। যদি হচ্ছে চেক পেমেন্ট করতে হয়, এদের দুজনের কারো একজনের হচ্ছে সহমতে কি হবে, চেকে সাইন থাকলে সেই চেক পাস হবে। তাহলে এই 10 জন বা মিনিমাম যতজন আছে মালিকানায়, সেই সবাই মিলে হচ্ছে কি করবে, ভোটদানের মাধ্যমে চুজ করবে কে চেয়ারম্যান বা সেক্রেটারি হচ্ছে, এবং এই চেয়ারম্যান এবং সেক্রেটারি যে থাকছে সে হচ্ছে সব ধরনের, মানে একটা বিজনেসের মালিকের যা ফাংশন, সমবায় সমিতিতে চেয়ারম্যান বা সেক্রেটারিরও সেম ফাংশন থাকবে। এবার এক্ষেত্রেও কি আছে, যেরকম আমরা সোল প্রপার্টারে কি বলেছিলাম যে মালিক এবং তার কারবার দুজন আলাদা নয়, তার মানে যা কারবারের দায় বা যেটা লাইবিলিটি আসবে সেটা মালিকের, কিন্তু এটার ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে আমরা হচ্ছে সেপারেট এক্সিস্টেন্স দেখতে পাই, কিসের, এই কোঅপারেটিভ সোসাইটি এবং তার যারা হচ্ছে হেডে রয়েছে। তো সাধারণ যারা হচ্ছে সভ্য বলি আমরা এখানে, সাধারণ সভ্য এবং হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতি, দুজন হচ্ছে আলাদা দুটো ব্যক্তি। তাহলে সমবায় সমিতি আমরা বলতে পারি আইনগতভাবে সমবায় সমিতি কি, পৃথক সত্তা। আইনগতভাবে সমবায় সমিতি, কালকে আমরা একটা কনসেপ্ট পেয়েছি কৃত্রিম ব্যক্তির, তো আইনগতভাবে সমবায় সমিতি কি, কৃত্রিম ব্যক্তি, অর্থাৎ সাধারণ যারা হচ্ছে তাদের সভ্য রয়েছে বা যারা হচ্ছে মেম্বার্স রয়েছে, সেই মেম্বারদের থেকে একটা আলাদা তার সত্তা দেখা যায়, অর্থাৎ সাধারণ সভ্যদের থেকে যারা মেম্বার রয়েছে, সাধারণ সভ্যদের থেকে বা সদস্যও বলতে পারি, সভ্যদের থেকে
স্বতন্ত্র অস্তিত্ব দেখা যায়। বোঝা গেছে এই পয়েন্টটা? আর কি, এখানে মূলধন তাহলে কারা ইনভেস্ট করছে? এই যে আমরা বললাম যে একই ধরনের, একই গোত্রীয় বা একই রকম আয় সম্পন্ন কিছু ব্যক্তি মিলে সমবায় সমিতি গঠন করেছে। এবার এই যে কিছু ব্যক্তির কথা বলা হচ্ছে, এবার তারা সবাই হচ্ছে খুব যে ধনী ব্যক্তি সেটা নাও হতে পারে, স্বল্প এবং মধ্যবিত্ত হতে পারে। তো এই স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত হচ্ছে লোকজনকে নিয়ে যেহেতু কারবারটা গঠিত, তাই এখানে মূলধনটা কি, মূলধনটা হচ্ছে সীমিত। তাহলে এখানে হচ্ছে সীমিত মূলধন দেখা যায়, যেহেতু কি হয়েছে, সাধারণ মধ্যবিত্ত, সাধারণ স্বল্পবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন মিলে কারবার গঠন করে বা সমবায় সমিতি গঠন করে, গঠন করায় মূলধন কি সীমিত। এবং সেই সীমিত মূলধনে যা হবে সেই দিয়েই হচ্ছে শেয়ার বিলি হবে। এবার শেয়ার বিলির মাধ্যমেও কিন্তু মূলধন সংগ্রহ করতে পারে, ব্যাংক থেকে ঋণও নিতে পারে। কিন্তু সেটা কি হবে, সব সময় হচ্ছে সেটা সীমিত। কেন? কারণ এই যে যারা লোকজন আছে তারা হচ্ছে তাদের হাতের ইনকামটা তো কম, আর তাছাড়া যখন হচ্ছে যে পারপাসে কাজগুলো করছে যেহেতু জনকল্যাণমূলক, তাই হাই রেট অফ ইন্টারেস্ট কালেক্ট করছে না, তাহলে সেই ক্ষেত্রেও তাদের ইনকামটাও কম। সেই জন্য কি আছে, মূলধনটা হচ্ছে আমাদের এখানে সীমিত। আর কি হতে পারে, এই ধরনের হচ্ছে যেহেতু হচ্ছে আমরা কি বললাম যে মালিক এবং তার কারবার মানে বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে বা সমবায় সমিতির সদস্য যারা আছে তারা এবং কারবার দুজন দুটো সেপারেট এক্সিস্টেন্স। তাহলে কি আছে, যে যদি কোনো একজন কোঅপারেটিভ সোসাইটির যদি কোনো মেম্বারের ডেথ হয় বা মেম্বার কারবার ছেড়ে চলে যায়, তাহলেও কি হবে না, এই কোঅপারেটিভ সোসাইটি বন্ধ হবে না, যেহেতু বাকি সবাই রয়েছে। তাহলে এখানের অস্তিত্ব কি, দীর্ঘস্থায়ী বা চিরন্তন অস্তিত্ব দেখা যায়। তাহলে সমবায় সমিতি পৃথক সত্তার জন্য চিরন্তন অস্তিত্ব দেখা যায়, মানে চলতেই থাকবে এরকম ব্যাপার, চিরন্তন অস্তিত্ব দেখা যায়। আর কি, যদিও এটা মুনাফার উদ্দেশ্য গঠিত নয়, তাও যেটুকু মুনাফা হবে সেটা কি হবে, সব সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হবে। যতজন মালিকানাতে আছে তাহলে মুনাফার সত্ত্ব সবাই পাবে। মুনাফা হার কম হলেও যেটুকু হবে সেটা সকল সদস্যদের মধ্যে ভাগ হবে। ঠিক আছে। আর কি, এক্ষেত্রেও হচ্ছে আমাদের ঝুঁকি এবং দায়ের কনসেপ্ট তো থাকবেই, প্রত্যেকটা কারবারিতেই থাকে। তো এক্ষেত্রেও হচ্ছে ঝুঁকি এবং দায় প্রচুর দেখা যায়। কেন? আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের ঝুঁকি ও অসীম দায় দেখা যায়। তো আমি কি বললাম যে যদি ধরো হচ্ছে কেউ লোন নিতে চাইছে, কোনো একজন নর্মাল ইন্ডিভিজুয়াল, এবার ব্যাংকে গেলে পেপার ডকুমেন্টেশনের অনেক প্রসিডিওর রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক ফার্নিশ না করতে পারলে লোন দেবে না। কিন্তু কি হলো, সমবায় সমিতি যেহেতু জনকল্যাণমূলক কাজ করতে বসেছে, তাহলে অল্প পেপার ডকুমেন্টেশনে বা বেশি ভেরিফিকেশন না করেও কি করে লোন দিয়ে দিল। কিন্তু আদতে দেখা গেল সেই লোনের টাকা ওই ব্যক্তি শোধ করতেই পারলো না, তাহলে সেটা লস কার হয়ে যাবে, লস হয়ে যাবে হচ্ছে ওই কোঅপারেটিভ সোসাইটি। তো এই বিভিন্ন রকম দেনার জন্য কি হয়, যে ঝুঁকি বেশি দেখা যায় এই ধরনের ফার্মে, আর হচ্ছে দায়টাও হচ্ছে আমাদের আনলিমিটেড হয়ে যায়। ম্যানেজমেন্টে কারা থাকবে, এর ক্ষেত্রে ম্যানেজমেন্টের হচ্ছে
সদস্যরা তো অবশ্যই থাকবে, কিন্তু সেখানে ভোট দান হবে। ধরো এখানে 10 জনের জায়গায় যদি হচ্ছে আমাদের 20 জন, 25 জন, 50 জন যদি হচ্ছে আমাদের মেম্বার হয় সমবায় সমিতি, তাহলে সেক্ষেত্রে সবাই মিলে নিশ্চয়ই পরিচালনা করবে না, তাহলে পরিচালনা কারা করবে? এই বাকিদের হচ্ছে ভোট দানের মাধ্যমে যেভাবে হচ্ছে একটা বোর্ড গঠন হবে, সেই বোর্ডে যারা মেম্বার থাকবে তারা সবাই মিলে হচ্ছে কি করবে? পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। বোঝা গেছে? তাহলে পরিচালনায় বা ব্যবস্থাপনায় কারা করবে? ভোটের অধিকার থাকে প্রত্যেক সদস্যদের। এবার এই ভোট দানের মাধ্যমে কি করা হয়? একটা পরিচালক মণ্ডলী গঠন করা হয় এবং সেই পরিচালক মণ্ডলী হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্বে থাকে। তাহলে আমরা এর পরের পয়েন্ট কি বলতে পারি? ব্যবস্থাপনার দায়িত্বে কারা থাকে? ব্যবস্থাপনায় ভোট দানের মাধ্যমে নির্বাচিত সদস্যরা থাকে। ঠিক আছে? ভোট দানের মাধ্যমে যাদেরকে নির্বাচন করা হলো তারা হচ্ছে ব্যবস্থাপনায় থাকতে পারে। এই আছে মোটামুটি আমাদের সমবায় সমিতির কনসেপ্ট। তাহলে উদ্দেশ্য কি? এটার ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যের সাথে সাথে আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে সমবায় সমিতির উদ্দেশ্য। জনকল্যাণমূলক উদ্দেশ্যের কথা আমরা বলছি। পয়েন্টগুলো বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, এবার যদি আমরা উদ্দেশ্যের কথা বলি, তাহলে উদ্দেশ্য কি? আমরা এখানে দেখছি যে জনকল্যাণমূলক কাজের কথা বলছি, তো এই কাজটা কাদের জন্য করা হচ্ছে? যারা একদম হচ্ছে লোয়ার লেভেলে আছে, অর্থাৎ দরিদ্র শ্রেণীর যারা আছে, তাদের জন্য হচ্ছে সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি কাজ করছে। তাহলে কি কাজ আছে তাদের? কাজ বা উদ্দেশ্য কি আছে সমবায় সমিতি? যে যারা দরিদ্র বা একদম স্বল্পবিত্ত সেই সব জনসাধারণের হচ্ছে কি করা? তাদের হচ্ছে মানে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সেইগুলোর উদ্দেশ্যে কাজ করা, তাহলে জনসাধারণের মঙ্গল সাধনের উদ্দেশ্যে কাজ করা। এই জনসাধারণের মধ্যে কে ক্যাটাগরি আছে? স্বল্পবিত্ত এবং দরিদ্র। জনসাধারণের মঙ্গল সাধন বা উন্নতিতে কাজ করা। কোন কোন শ্রেণীর কথা এখানে বললাম? দরিদ্র ও স্বল্পবিত্ত, এই দুটো ক্যাটাগরির কথা আমরা এখানে বললাম। আর কি আছে? এবার হচ্ছে দেখা যেতে পারে কি, এরপরে হচ্ছে বলতে পারি আমরা, যেহেতু এখানে হচ্ছে সবাই একটা সেম মোটিভ নিয়ে কাজ করছে, তাহলে সবার মধ্যে একটা ঐক্য দেখা যায়, ঐক্য ও একাত্মবোধ। একটা হচ্ছে আর্থিক সংহতি দেখা যাবে। মানে কি, এরকম নয় যে কেউ বললো যে বেশি প্রফিট নিল, কেউ কম প্রফিট নিল, প্রফিটের ব্যাপার একটা। আর যদি হচ্ছে আমাদের যেভাবে হচ্ছে টাকা পয়সা আসবে সেই রকমই সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এরকম নয় যে টাকা এলো তো কেউ একজন নিয়ে নিল অন্যজন পেল না, এরকম ব্যাপার নয়। সবার মধ্যে একটা কি দেখা যাবে? আর্থিক সংগতি। আর্থিক সংগতি মেনে কাজ করবে। কোনো লেনদেন করার ক্ষেত্রে, পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আর্থিক সংগতি মেনে কাজ করবে। আর কি আছে? মেনলি আমরা এই যে জনসাধারণ বা মঙ্গল সাধনের কথা বলছি, জনকল্যাণমূলক, তো যেখানে যে যে ক্ষেত্রে আমাদের যেখানে প্রয়োজন আছে টাকা পয়সা বিনিয়োগ করার, সেই সব ক্ষেত্রেই করবে। যদি হচ্ছে ধরো পার্টিকুলার কোনো একটা কমিউনিটির জন্য হচ্ছে ধরো কোনো একটা ক্যাম্প চালানো, যে সেখানে কিছু হচ্ছে শিক্ষামূলক কিছু শেখানো হবে, এরকম নির্দিষ্ট কোনো ক্যাম্প চালানো বা কাউকে হচ্ছে মানে শিক্ষাদান করার যে ব্যাপারটা, সেই কাজগুলো হচ্ছে সমবায় সমিতির উদ্দেশ্যের মধ্যে থাকতে পারে। শিক্ষা প্রদান। ঠিক আছে? আর কি? যেটা হচ্ছে প্রফিট হবে মানে উদ্বৃত্ত, সেটা কিভাবে বন্টন হবে? একটা অংশ নিজেরা নিজেরা কি করবে? সেভিংস আগে করবে। আগে হচ্ছে সমবায় সমিতি বা কোঅপারেটিভের জন্য হচ্ছে একটা অংশ সেভিংস করবে, টোটাল যেটা লাভ হবে তার 1/10 হচ্ছে কি করতে পারবে?
জনকল্যাণমূলক মানে সমাজ কল্যাণে ব্যয়িত হবে, আর 25% হচ্ছে সঞ্চিতি রাখা হবে, তারপরে হচ্ছে ব্যবহার করতে পারবে। তাহলে কি হবে, নিজেদের মধ্যে এই যে মুনাফা বা উদ্বৃত্ত সেটা কখন বন্টন করবে, উদ্বৃত্ত বন্টন হবে জনকল্যাণের জন্য বা সমাজ কল্যাণের জন্য 1/10, আর হচ্ছে যেটা হচ্ছে সমবায় সমিতির সঞ্চিতি, ঠিক আছে, সমবায় সমিতির সঞ্চিতি রিজার্ভ, যেটা সঞ্চিতিতে হচ্ছে 25% রাখার পরে নিজেদের মধ্যে বন্টন করবে। তাহলে নিজের আগে কি কার কথা ভাবলো, ফার্মের কথা এবং সাধারণ মানুষের কথা ভাবলো, তারপর নিজেদের মধ্যে বন্টন হবে। এই মোটামুটি আছে আমাদের হচ্ছে সমবায় সমিতি। এবার এর মধ্যে আমাদের কিছু সমবায় সমিতির ভাগ আছে, যে যে পার্টিকুলার কাজের জন্য সমবায় সমিতি গঠন হয়েছে সেটাকে আমরা সেই সমবায় সমিতির নাম দেব। যেমন যদি আমরা বলি, এইটুকু এখন অব্দি ক্লিয়ার হচ্ছে, তাহলে পরের পয়েন্টে যাব। এটার ক্ষেত্রে বলা হচ্ছে, ধরো যদি আমার প্রফিট হচ্ছে 1000 টাকা হয়েছে, ঠিক আছে, এই ফার্মের আমরা ধরলাম বছরে প্রফিট 1000 টাকা হয়েছে, তাহলে এর 1/10, মানে আমরা বললাম যে 100 টাকা আমরা হচ্ছে জনকল্যাণমূলক কোনো কাজে ব্যবহার করব, ঠিক আছে। 25%, মানে আমি বললাম হচ্ছে 250 টাকা আমি এটার রিজার্ভ রাখবো, যদি কোনো হচ্ছে আপৎকালীন কোনো ব্যবস্থা হয় তাহলে এটা আমাদের ফান্ডেই রিজার্ভ থাকবে, এটা হচ্ছে আর কি করব না, খরচ করা হবে না, ঠিক আছে। আর এই যে রিমেইনিং আমাদের হচ্ছে 650 টাকা থেকে গেল, এই 650 টাকা, ধরো আমার 10 জন মেম্বার, এই 650 টাকা হচ্ছে কি হবে, সেই 10 জনের মধ্যে আমরা ভাগ করব, নিজেদের মধ্যে ভাগ করে নেব, বোঝা গেছে। তো এই পয়েন্টটা যদি ক্লিয়ার থাকে, নেক্সট আমরা এবার হচ্ছে কয়েকটা ক্লাসিফিকেশন বুঝে নিই। তো ক্লাসিফিকেশনের মধ্যে পার্টিকুলার যে ফার্ম বা কোঅপারেটিভ সোসাইটি যে কাজের জন্য গঠন হয়েছে সেই কাজের অনুসারে তার এক একটা নাম আছে। যেরকম ধরো যদি আমরা সবার প্রথমে বলি প্রোডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি, উৎপাদক সমবায় সমিতি। এক্ষেত্রে কি করে উৎপাদক সমবায় সমিতি, কিছু উৎপাদনের কথা বলা হচ্ছে, মানে এখানে হচ্ছে যারা হচ্ছে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পের যারা শ্রমিক, তারা নিজেরা হচ্ছে সংঘবদ্ধ হয়ে একটা কি করলো, ফার্ম তৈরি করলো, যেখানে কি করা হবে, তাদের যে টোটাল ক্যাপিটাল সেখানে জমা হলো সেই টাকাটা এই পারপাসেই শুধুমাত্র ইউটিলাইজ করা হবে। কি পারপাসে, এই কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পে, অর্থাৎ তাঁত শিল্প, মানে যেগুলো বাড়িতে হয় ছোট ছোট কুটির শিল্প, সেই রকম হচ্ছে কোনো শিল্পেই হচ্ছে এই ফার্ম হচ্ছে ইনভেস্ট করবে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি বলছি, যে যখন আমরা প্রোডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি বা উৎপাদক সমবায় সমিতি বলছি, প্রথম ভাগ আমরা বলছি উৎপাদক সমবায় সমিতি বা প্রোডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি, যে প্রোডিউসার্স বা উৎপাদক সমবায় সমিতি এটা কারা গঠন করবে, যারা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পে যারা হচ্ছে শ্রমিক, কুটির শিল্পের শ্রমিক, তারা হচ্ছে তাদের যা জমা সঞ্চয় সেটা দিয়ে এই ধরনের ফার্ম গঠন করে, এবং গঠন করার পর ধরো এখানে আমার হচ্ছে অনেকজন শ্রমিক থাকলো, যে বিভিন্ন শ্রমিক বিভিন্ন রকম কাজ করে, তো এরকম ধরো 10 জন 15 জনের এগেনস্টে আমার হচ্ছে একটা ফান্ড তৈরি হলো, এবার সেই ফান্ডটা যার যেরকম লাগবে অল্প অল্প করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এই কাজগুলো চালানোর জন্য। তো এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের যারা শ্রমিক তারা তাদের সঞ্চয় এবং মূলধন দিয়ে যে সমবায় সমিতি গঠন করবে সেটা হচ্ছে আমাদের উৎপাদক সমবায় সমিতি বা প্রোডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি।
এবার ধরো ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি, শিল্প সংক্রান্ত সমবায় সমিতি। এক্ষেত্রে যারা হচ্ছে ক্ষুদ্রায়তন শিল্প গঠন করছে সেই সব মালিকরা কি করছে, সংঘবদ্ধ হয়ে এই ধরনের সমিতি গঠন করছে। ঠিক আছে, ক্ষুদ্রায়তন শিল্পের ক্ষেত্রে, তার মানে শিল্পের ক্ষেত্রে আমরা বলতে পারি শিল্প সংক্রান্ত সমবায় সমিতি এক্ষেত্রে কি হচ্ছে, যারা হচ্ছে উৎপাদক সমবায় সমিতির অন্তর্গত, মানে ক্ষুদ্রায়তন শিল্প, ছোট ছোট যে শিল্প হয় সেই শিল্পের মালিকরা যখন সংঘবদ্ধ হয়ে গঠন করছে কোনো একটা সমবায় সমিতি, তখন আমরা বলছি কি শিল্প সংক্রান্ত সমবায় সমিতি। এগুলো কি করবে, এই ধরনের সমিতি এই যে শিল্পের জন্য যেটা র মেটেরিয়াল লাগে, যে কাঁচামাল লাগে, যে যন্ত্রপাতি লাগে, সেইগুলো এরা সরবরাহের ব্যবস্থা করবে, র মেটেরিয়াল, মেশিনারি, এগুলোর জন্য কি করে এই ফার্ম গঠন হয়েছে। এবং শিল্পে যে র মেটেরিয়াল মেশিনারি লাগে তার জন্য হচ্ছে এই ধরনের সমবায় সমিতি কি করবে, ঋণদান করে থাকবে বা টাকা পয়সা হচ্ছে দিয়ে থাকবে। বুঝে গেছে, সেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা শিল্প সংক্রান্ত সমবায় সমিতি। আর কি হতে পারে, আর হতে পারে ধরো ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, নামটা আমরা শুনেছি তো, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, বাকিগুলো না শুনলেও। যারা কি করে, ঋণদান করে, শুধুমাত্র ঋণদানই করে। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, ঋণদান সমবায় সমিতি। সেখানে লক্ষ্য কোনো স্থির নেই যে পার্টিকুলার এই সেগমেন্টেই আমাকে হচ্ছে ঋণ দিতে হবে, সেটা কোনো ঠিক নেই। আমরা বলছি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। যেখানে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরির লোকজনকে, সেটা হতে পারে যে কোনো কারবার কেউ চালায়, হতে পারে কেউ হচ্ছে কৃষিকাজ করে, কেউ অন্য কোনো ব্যবসাতে আছে, তো যে যে পারপাসেই থাকুক না কেন সবাইকে হচ্ছে ঋণ দিতে পারবে এই ধরনের সোসাইটি, শর্ট টার্মের জন্য এবং মিড টার্মের জন্য, খুব লং টার্মের জন্য নয়, বা লং টার্ম হলেও হতে পারে, মানে শর্ট টার্ম, মিড টার্ম বা লং টার্মের জন্য যখন হচ্ছে পার্টিকুলার কোনো সেগমেন্ট ফিক্স নেই, যে কোনো সেগমেন্টে দিতে পারে, তখন সেটাকে আমরা বলছি কি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। ধরো কেউ হচ্ছে চাষ করবে, তার জন্য তার হচ্ছে দরকার আছে কি, তার কাঁচামাল তোলার দরকার আছে, তার মানে ধরো বীজ তৈরির দরকার, তোলার দরকার আছে, তো এই বীজ, কাঁচামাল, সার এইসব সরবরাহ করার জন্য যখন ঋণ নিতে চাইছে, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির থেকে নিতে পারে। ঠিক আছে, কেন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি থেকে নেবে, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি থেকে যখন নিচ্ছে তখন তার রেট অফ ইন্টারেস্টটা কম থাকছে। ধরো কেউ বাড়ি তৈরি করবে, বাড়ি তৈরি করার জন্য একটা ঋণ নিল, সেই ঋণের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ব্যাংকের তুলনায় কম হবে। সেই জন্য আমরা বলছি কি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি যে হচ্ছে বিভিন্ন পারপাসে দিতে পারে টাকা বা ঋণ, সেটার জন্য সেগমেন্ট কিছু ফিক্স নেই। যেমন আগের দুটোর ক্ষেত্রে কি ছিল, সেগমেন্টটা ফিক্স ছিল, আমরা ক্ষুদ্র কুটির শিল্প বা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র কাজ করছিলাম। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে পার্টিকুলার কোনো সেগমেন্ট ঠিক নেই। ঠিক আছে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের জন্য হচ্ছে ঋণদান করতে পারে। এরপরে আছে হচ্ছে আমাদের নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি বা অঋণদান সমবায় সমিতি, এরা হচ্ছে কি করছে, কোন রকম হচ্ছে ঋণ দিচ্ছে না, নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু লোকজনকে ন্যায্য মূল্যে জিনিস সরবরাহ করবে। ঠিক আছে, কোনো রকমের ঋণ দেবে না, কিন্তু যে জিনিসটা বিক্রি করবে সেটা ন্যায্য মূল্যে হবে। মানে ধরো বাজারে যদি হচ্ছে 100 টাকা দাম হয়, তারা হয়তো 50 টাকা বা 70 টাকা এরকম হয়তো একটা দামে বিক্রি করবে। সেইটাকে আমরা বলছি কি অঋণদান সমবায় সমিতি, যারা হচ্ছে কি করছে, ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করছে, ন্যায্য মূল্যে বা বাজার চলতি যে মূল্য তার তুলনায় কম মূল্যে হচ্ছে জিনিস সরবরাহ করছে বা বিক্রি করছে, সেগুলোকে আমরা কি বলছি, নন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। বোঝা গেছে? এরপরে হতে পারে আমাদের ক্রেতা সমবায় সমিতি, কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি।
যেহেতু আমরা এখানে কনজিউমারের কথা বলে দিলাম, তাহলে এই কোঅপারেটিভ সোসাইটি যা যা কাজ করবে সেটা কাদের জন্য করবে? কনজিউমারদের জন্য করবে। মানে ধরো কোনো কনজিউমার ফোরাম যেরকম হয়, কনজিউমাররা ঠকে গেছে বা কনজিউমারের কোনো প্রবলেম আছে, সেই অনুযায়ী হচ্ছে যখন কোনো কাজ করবে সেটা হচ্ছে আমাদের কি ক্রেতা সমবায় সমিতি। ধরো কোনো কারবারিদের কাছ থেকে কোনো হচ্ছে জিনিস কিনেছে, কিনে হচ্ছে কি হলো, সেই ক্রেতা ঠকে গেছে, তাহলে সেই বড় ব্যবসায়ীদের কাছ থেকে ঠকে যাওয়ার ফলে এই ধরনের হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি কি করবে, কাদের ফরে কাজ করবে? এই কনজিউমার বা ক্রেতাদের ফরে। সেই সমবায় সমিতিকে আমরা কি বলছি? ক্রেতা সমবায় সমিতি। যেমন ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে কিনা, বাজারে সেই স্থিতিশীলতা আছে কিনা সেটা দেখা, কোয়ালিটি ওয়াইজ প্রোডাক্ট দেওয়া হচ্ছে কিনা সেটা দেখা, ঠিক আছে? এই ধরনের কাজগুলো যে কোঅপারেটিভ সোসাইটি করবে তাকে আমরা বলবো ক্রেতা সমবায় সমিতি বা কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি। আর কি হতে পারে? সমবায় গৃহ নির্মাণ সমিতি, যারা শুধুমাত্র ধরো বাড়ি তৈরি বা মেনটেনেন্সের জন্য হচ্ছে টাকা সরবরাহ করবে, তাদেরকে আমরা বলতে পারি কি? কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, সমবায় গৃহ নির্মাণ সমিতি। কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। ঠিক আছে, আর কি হতে পারে? ইন্স্যুরেন্সের জন্যও হতে পারে, যে অনেক আছে যারা হচ্ছে বিমা করে, এরকম অনেক বিমাকারীরা মিলে যখন হচ্ছে একটা সমিতি গঠন করছে, সেখানেও হচ্ছে কি করছে, অন্যদেরকেও বিমা গ্রহণ করার জন্যই দিচ্ছে। যেমন হচ্ছে ধরো শস্য বিমা হতে পারে, গো বিমা হতে পারে, এই যে ছোট ছোট শিল্পে যে হচ্ছে কাজগুলো হচ্ছে, সেই শিল্পের জন্য যখন হচ্ছে বিমা দিতে চাইছে, তখন সেটাকে আমরা কি বলছি? সমবায় বীমা সমিতি, যার কাজ কি শুধুমাত্র হচ্ছে বিমা প্রদান করা। এই যে কুটির শিল্প ক্ষুদ্র শিল্প গড়ে উঠলো, তাদের বীমার ব্যবস্থা করা, সমবায় বীমা সমিতি। কোঅপারেটিভ ইন্স্যুরেন্স সোসাইটি। আর কি? লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন কোঅপারেটিভ, মানে শ্রমিক চুক্তি ও নির্মাণ সমবায় সমিতি, যেখানে হচ্ছে শ্রমিকদের ন্যায্য মজুরি আর কর্মের স্থায়িত্ব ব্যবস্থা করবে। এবার কন্ট্রাকচুয়াল ওয়ার্কে কি হয়, কোনো ঠিকাদারের আন্ডারে হচ্ছে শ্রমিকরা কাজ করে, একজন কন্ট্রাক্টরের আন্ডারে অনেক লেবার কাজ করে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় লেবার কন্ট্রাক্টররা যে মালিক থাকে, অনেক ক্ষেত্রে কি হয়, এই যে ঠিকাদার হিসেবে কাজ করলো তারা হয়তো ঠিকমতো কাজ পায় না বা ন্যায্য মজুরি পায় না। তো এই কোঅপারেটিভ সোসাইটি কি করে, এইরকম ঠিকাদারদের শোষণ বন্ধ করার লক্ষ্যে এই ক্যাটাগরির লোকজনকে নিয়ে হচ্ছে কাজ করে। সেটা হচ্ছে শ্রমিক চুক্তি ও নির্মাণ সমবায় সমিতি, লেবার কন্ট্রাক্টর অ্যান্ড কনস্ট্রাকশন কোঅপারেটিভ সোসাইটি। শ্রমিক চুক্তি ও নির্মাণ সমবায় সমিতি। এর আন্ডারে যারা থাকবে লোকজন, তারা কি করবে? তারা হচ্ছে এই কনস্ট্রাকশন বা লেবার কন্ট্রাক্টর হিসেবেই কাজ করবে, কিন্তু একটা সমবায় সমিতির আন্ডারে তারা অপারেটিভ হবে, পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট কোনো ঠিকাদারের আন্ডারে নয়। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সমবায় সমিতির বিভিন্ন ধরন। আর একটা হতে পারে যদি হচ্ছে কোনো সমবায় সমিতি একই সাথে মাল্টিপারপাস কাজ করে, তা সেটাকে আমরা বলবো কি? মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। সেটা কি কাজ করে? ধরো একই সমবায় সমিতি, সে ঋণও দেয়, সে ইন্স্যুরেন্সও করায়, কনজিউমারের জন্যও কাজ করে, নন ক্রেডিট কোঅপারেটিভ হিসেবেও কাজ করে। তো এই বিভিন্ন সেগমেন্টে যদি কাজ করে একটাই কোঅপারেটিভ সোসাইটি, তাকে আমরা বলবো কি? মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, বহুমুখী বা বহু উদ্দেশ্যমূলক সমবায় সমিতি। লাস্ট আমাদের আছে বহু উদ্দেশ্যমূলক সমবায় সমিতি। এই আছে আমাদের মোটামুটি সমবায় সমিতির ভাগ। এইটুকু পয়েন্ট বোঝা গেছে সবার?
তাহলে সুবিধা কি? সুবিধা আমাদের এটাই আছে, যেহেতু জনকল্যাণমূলক কাজে হচ্ছে, তাহলে সবাই হচ্ছে যারা কম, যাদের হাতে ফান্ড কিন্তু হচ্ছে কোনো একটা শিল্প ধরো তৈরি করতে চাইছে, তারা এখান থেকে ঋণ নিতে পারে বা সুযোগ সুবিধা পেতে পারে। আর কি, আর হচ্ছে যে যদি আমি, এগুলো তো গেল আমাদের সুবিধা, এখন অব্দি আমরা যা যা আলোচনা করলাম সেটা সুবিধাই আছে, কিন্তু আমাদের কিছু কিছু অসুবিধাও থাকতে পারে। যেরকম আমরা একটা বলেছি কি, যেহেতু কম যাদের হচ্ছে ফান্ড বা পুঁজি কম, তারা সবাই কোঅপারেটিভ সোসাইটিতে আছে, তাহলে মূলধন সংগ্রহ করাটা একটু কঠিন। আবার কি, এই যে ধরো লোকজন অনেক, সবাই হচ্ছে সমিতির মেম্বার, তাহলে সবাইকে সব জিনিসটা ডিসক্লোজ করতে হয়, তাহলে সবাই সমিতির মধ্যে হচ্ছে গোপনীয়তা রক্ষা একদমই সম্ভব নয়। আর কি পয়েন্ট হতে পারে? আর পয়েন্ট হতে পারে যে ধরো যদি আমি যে ঋণ দিলাম, ঋণের টাকাটা রিকভারি নাও হতে পারে, তাহলে আমার ঝুঁকি বেশি। এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের অসুবিধার মধ্যে আসতে পারে। আর সুবিধার মধ্যে কি, সবাই হচ্ছে সহজ মূল্যে, ন্যায্য মূল্যে জিনিসগুলো পায়, সেই কারণে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুবিধা। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সমবায় সমিতি। আচ্ছা, আজকের পার্টে সমবায় সমিতি অবধিই থাকবে, নেক্সট দিন আমরা কোম্পানিটা আলোচনা করব। তো আজকের পার্টে নিয়ে আর কারো কোনো হচ্ছে জিজ্ঞাসা আছে? পরের দিনে আমরা হচ্ছে কোম্পানিটা আলোচনা করব। আচ্ছা, বই সবার কাছে কি অ্যাভেলেবেল হয়েছে এখন? ঠিক আছে, তাহলে এবার হচ্ছে সমবায় সমিতি অবধি যেটা আমাদের আলোচনা হলো আজকের পার্টে, সেই অবধি একবার বই থেকে পড়ে নিও, আর হচ্ছে একবার যেটুকু আলোচনা হলো খাতায় নোট করলে সেটাও একবার দেখে নিও। পরের দিন নেক্সট পার্টে আমরা যৌথ মূলধনী কারবার সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে?